প্রশ্নটা হচ্ছে ভূমি অবস্থার জন্য ডিউটেরনের নরমায়িত তরঙ্গ অপেক্ষক নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ডিউটেরন সম্পর্কে। ডিউটেরন কি? ডিউটেরন হলো একটি দ্বিকণা বিশিষ্ট বদ্ধ সিস্টেম যেখানে একটি প্রোটন এবং একটি নিউট্রন থাকে, যেটাকে আমরা নর্মালি হাইড্রোজেনের আইসোটোপ বলে থাকি। তাহলে প্রথমেই আমরা কাজের সুবিধার্থে কিছু জিনিস ধরে নেই। সেটা হলো প্রথমেই আমরা ধরে নিলাম যে ডিউটেরনটি ট্রিপলেট অবস্থায় আছে। যেহেতু ট্রিপলেট অবস্থায় আছে, সুতরাং কৌণিক ভরবেগ কোয়ান্টাম নাম্বার L=0 এবং স্পিন কোয়ান্টাম নাম্বার S=1 হবে। তাহলে এখানে আমাদের কাজের সুবিধার জন্য এটা আসলে ধরে নেওয়া। যদি আমরা ধরে না নিই তাহলে এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া, বিভিন্ন ধরনের আরও অপেক্ষক ক্রিয়েট হবে, যেগুলোর কারণে আমাদের বুঝতে অসুবিধা হবে। সুতরাং আমরা এখানে কাজের সুবিধার জন্য প্রথমেই এটারে ট্রিপলেট অবস্থায় আছে ধরে নিলাম। তাহলে ডিউটেরনের যখন ট্রিপলেট অবস্থায় থাকবে তখন তার জন্য যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা পাওয়া যায় সেটা আমরা প্রথমে এখানে ইনক্লুড করলাম, যেখানে আসলে সাই আর মিন করে ওয়েভ ফাংশন অফ ডিউটেরনের যে উপাদানগুলো আছে সেগুলোর ওয়েভ ফাংশনটা প্রকাশ করে। এরপরে মিও এখানে রিডিউস মাস প্রকাশ করে। রিডিউস মাসটা হলো বেসিক্যালি আমরা নর্মালি লিখে থাকি 1/μ ইকুয়াল টু 1/mp, যেখানে এমপিটা হলো প্রোটনের ভর, এটা হলো প্রোটনের ভর এবং এটা হলো নিউটনের ভর। এবং এটাকে আমরা যখন সলিউশন করব তখন আমরা পাবো এখানে mp প্লাস mn ডিভাইডেড বাই mp ইন্টু mn। এটাকে বলা হয় রিডিউস মাস, অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায় বলে থাকি হ্রাসকৃত ভর। এবং ইটা হলো এনার্জি। এখানে যে দুইটা ডিউটেরনের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন আছে এদের মধ্যে যে নিউক্লিয়ার বলটা আছে, নিউক্লিয়ার এনার্জিটা আছে, সেটাকে এখানে ই দ্বারা ডিনোট করা হয়েছে। এবং বিআর হলো এখানে পটেনশিয়াল এনার্জি, যেটা আর এর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। যেটা আর এখানে ছোটো হাতের আরটা হলো আপেক্ষিক স্থানাঙ্ক। যেহেতু ডিউটেরনটি ট্রিপলেট অবস্থায় আছে এবং সবগুলা বলকে এখানে নর্মালি ধরে নেওয়া হয়েছে কেন্দ্রীয় বল, যদিও বা আমরা জানি এখানে যে ডিউটেরনের ভিতরে যে বিভবটা আছে সেই বিভবটা কখনো কেন্দ্রীয় প্রকৃতির হয় না, সেটা নর্মালি হয়ে থাকে টেনসর প্রকৃতির এবং এটি অকেন্দ্রিকও হয়ে থাকে। এরপরে আমরা এই উপরে যে সমীকরণটা দেওয়া হয়েছে, শ্রোডিঞ্জার ইকুয়েশনটা দেওয়া হয়েছে, সেটাকে আমরা পরবর্তীতে ওরিও সমীকরণ আকারে প্রকাশ করা হলো। এখানে ওরিও সমীকরণ আকারে প্রকাশ করছি, যা অ্যাজ ইউজুয়াল আগে যা প্রকাশ করতে তাই আছে, শুধুমাত্র এখানে সাইয়ের বদলে ক্রিয়েট করা হয়েছে ইউআর, যেখানে এই ইউআরটা আমরা নর্মালি এই স্পেসিফিক নাম্বারিং দ্বারা, স্পেসিফিক যে তথ্যটা আছে সেটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি, যেটা হলো আর ইন্টু বড় হাতের আর। এখানে বড় হাতের আরটা আসলে অরীয় অপেক্ষক। এরপরে আমরা আবার কাজের সুবিধার জন্য যে এখানে পটেনশিয়াল এনার্জিটা ধরে নেওয়া হয়েছে, সেই পটেনশিয়াল এনার্জিটাকে আমরা স্কোয়ার ওয়েল পটেনশিয়াল ধরে নিব। তাহলে যখন আমরা স্কোয়ার ওয়েল পটেনশিয়াল ধরে নিব সেটাকে, তখন আমাদের কাজের জন্য একটু সুবিধা হয়, কারণ আমরা জানি অন্যান্য যে পটেনশিয়ালগুলো থাকে সেগুলো একটু ক্যালকুলেশনে একটু ঝামেলা থাকে নর্মালি। সুতরাং আমরা এখানে প্রথমেই ধরে নিলাম এটি একটি স্কোয়ার ওয়েল পটেনশিয়াল, যেটার চিত্রটা এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি আবার এঁকে দেখাচ্ছি। এখানে আমরা দুইটা সেকশন করছি। এখানে যদি আমরা পুরোটা যদি অঙ্কন করি তাহলে এই স্কোয়ার ওয়ার্ল্ড সিস্টেমটা ঠিক এরকম হবে। আমি যদিও বা এইটুকু অংশের জন্য আমরা এখানে ব্যাখ্যা করব। তাহলে দেখা যাচ্ছে আমরা যখন একটা স্কোয়ার ওয়াল পটেনশিয়াল অঙ্কন করব এবং তার যে ভূমির যে মানটা আছে, ভূমিতে তার যে বিভবটা আছে সেটা নর্মালি হয় -V0 এবং অন্যান্য ক্ষেত্রে এটা হয় V=0। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি তাহলে এখানে টোটাল 3টা রিজিয়ন আছে। এটার যদি আমি রিজিয়ন 1 যদি ধরি, এখানে যদি রিজিয়ন 2 পুরোটাকে, এই পুরো অংশটাকে যদি আমরা রিজিয়ন 2 যদি ধরি তাহলে এটা হয় রিজিয়ন 3। এখানে রিজিয়ন 1 রিজিয়ন 2 ছাড়া বাকি সবগুলাতেই আর VR ইনভ্যালিড হয়, নর্মালি ইনফিনিটি আমরা দিয়ে থাকি, ঠিক আছে, যেটাকে আমরা সংজ্ঞায়িত এখানে ক্যালকুলেশনের মাধ্যমে আসলে দেখানো যায় না। সেজন্য আমরা শুধুমাত্র এইটুকু অংশের জন্য কাজ করব। সুতরাং তাহলে আমরা এখন ধরে নিলাম যে কোথায় কী মান আসলে হবে। আমরা যদি এখানে দেখি, এখানে যে
বর্গাকৃতির যে বিভবটা নেওয়া হয়েছে বা স্কোয়ারেবল পটেনশিয়ালটা নেওয়া হয়েছে সেটা যখন আর এর মান বি থেকে ছোট হবে, যখন আর এর মান কী হবে বি থেকে ছোট হবে, তখন আমরা তার মান পাবো মাইনাস ভি নট। এবং অন্যান্য ক্ষেত্রে বা আমরা যদি বলি আর এর থেকে যখন বি এর থেকে যখন আর বড় হয়ে যাবে, এই যে আরটা ডিনোট করা হয়েছে এই দিক বরাবর, এই আরটা যদি বড় হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে এখানে মানটা কত আসবে, 0 আসবে। অন্যান্য সকল ক্ষেত্রে ইনফিনিটি আসবে। সো আমরা যেটা নির্ণয় করতে পারবো না সেটুকু আমরা আপাতত বাদ দিলাম। এটাকে আমরা ইকুয়েশন 1.3 দ্বারা ডিনোট করছি। তারপরে আমরা এখানে 1 যে দুইটা আছে, সরি, এখানে ওরীয় প্রতিসাম্যতাটা বোঝানো হয়নি। এখানে যে ওরীয় সমীকরণটা দেখানো হয়েছে সেটা মূলত দেখানো হয়েছে আমাদের যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসটাকে ওরীয় প্রতিসম করা হয়েছে। প্রথমে ওরীয় প্রতিসাম্যতার ভিত্তিতে ভাগ করা হয়েছে। তাহলে ওরীয় প্রতিসাম্যতা আমরা শিখছিলাম ফুলের বেলায়, ঠিক আছে। তাহলে আমরা যদি জবা ফুল যদি চিন্তা করি তাহলে ওরীয় প্রতিসাম্যতার মাধ্যমে তারে 5টা টিক 6টা টিক বরাবর অংশে কী করা যাবে, বিভক্ত করা সম্ভব হবে, ঠিক আছে। তো এখানে আমরা নিউক্লিয়াসটাকেও কী ধরে নিলাম, এখানে ওরীয় প্রতিসাম্যতার ভিত্তিতে ভাগ করে নিয়েছি, যার কারণে আমরা এখানে ওরীয় সমীকরণটা এখানে ডিনোট করা হয়েছে, ওরীয় সমীকরণ। এরপরে আমরা যে 1.2 সমীকরণটা লিখছি সেখান থেকে আমরা যে দুইটা রিজিয়ন আমরা এখানে ক্রিয়েট করছি, ভ্যালিড দুইটা রিজিয়ন মাইনাস ভি নট মানে ভি আর এর জন্য, যেটা আর এর থেকে ছোটো এবং আর এর থেকে বড় এর জন্য, সেই অনুযায়ী আমরা 2 নাম্বার 1.2 ইকুয়েশনটাকে সাজাবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাকি সব ঠিক আছে, শুধুমাত্র ভি আর এর জায়গায় আমরা একটাতে বসাই দিয়েছি মাইনাস ভি নট, তাইলে এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপরে এখানে যে জিনিসটা আছে সেটা হলো আমরা 0 এর জন্য বসালাম। তাহলে আমি এখানে যদি ভি আর এর মান যদি 0 বসাই তাহলে আমরা এই ইকুয়েশনটা তৈরি করতে পারবো। এখানে নিউক্লিয়ার এনার্জি আমরা আগেই বললাম যা বাইন্ডিং এনার্জির সমান। তাহলে বাইন্ডিং এনার্জি হলো কোনো বস্তুকে গঠন করা, আর কোনো যে নিউক্লিয়ার এনার্জিটা আছে সেটাকে যদি আমরা কোনোভাবে যদি ভাঙতে চাই, এই নিউক্লিয়াসটাকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে যে এনার্জিটা প্রডিউস করা হবে, যে এনার্জিটাকে প্রদান করতে হবে, সেই এনার্জিটাকে আমরা এখানে দ্বারা প্রকাশ করতে পারি। সুতরাং এরা শক্তিগতভাবে সমান, মানে মানের দিক দিয়ে এরা সমান, কিন্তু দেখা যাচ্ছে যে এদের কার্যপ্রক্রিয়া ভিন্ন, যার কারণে ভিটা ভি এর সমান হবে কিন্তু কী হবে, ঋণাত্মক হবে। এবং এরপরে আমরা ধরে নিলাম যে কে স্কোয়ার ইকুয়াল টু, এখানে যে মানটা দেখা যাচ্ছে সেটা যদি আমরা দেখাই এদিকে, ওদিকে তো লেখা হয় নাই, তাহলে আমরা যদি এখানে দেখাই তাহলে প্রথমে আমরা যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে, এখানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে সেই ইকুয়েশনটাতে আমরা বসাই, এখানে ভি এর মানটা যদি বসাই ই ইকুয়াল টু ভি, তাহলে আমরা এখানে কী পাবো, প্রথমে ডি স্কোয়ার ডি আর স্কোয়ার ইউ আর প্লাস টু মিউ এইচ কাট স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কী পাবো, বি নট মাইনাস ভি। কী করলাম, আমরা এখানে শুধু ই এর মানটা বসাই দিলাম। তাহলে আমি যে ই এর মানটা বসাই দেওয়ার পরে এখানে যে মানটা পাওয়া গেছে, ই এর মান বসানোর পরে যে মানটা পাওয়া গেছে এটাকে আমরা ধরে নিলাম কে স্কোয়ার, এবং দ্বিতীয় অংশ যেটা আছে সেটা আমরা ধরে নিলাম এখানে ইউ আর প্লাস টু মিউ ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। এখানে থাকবে কি আর শুধুমাত্র ই। তাহলে ইটাকে আমরা যদি এখানে বসাই দিই তাহলে বসাতে পারবো কি মাইনাস ভি। তাহলে এখানে মাইনাস ভিটা হলো যদি আমরা বসাই তাহলে এখানে এই মানটা পাওয়া যাবে এইরকম, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে মাইনাস বিটা বসাইলাম। তারপরে এই যে আমরা এখানে যে অংশটা পাইলাম, এখন এই অংশটার আমরা ধরে নিলাম কি আলফা স্কোয়ার। এই যে অংশটা এখানে দেওয়া আছে সেই অংশটাকে আমরা ধরে নিলাম আলফা স্কোয়ার। তাহলে আমরা এখন এই যে কম্বিনেশনগুলো বসাই, এখানে যে তথ্যগুলো আমরা বসাইলাম সেই তথ্যগুলো অনুসারে যদি আমি এই 1.4 ইকুয়েশনগুলো আরও যদি সাজাই তাহলে আমরা এরকম দুইটা সমীকরণ পাবো, ঠিক আছে। যেখানে আমরা দুইটা আলাদা রিজিয়নের জন্য করছি, যে সে দুইটা আলাদা রিজিয়নও এখানে ডিনোট করা অবস্থায় আছে। তাহলে একটাকে ধরে নিলাম আমরা 1.5a আর একটাকে 1.5b। তাহলে এই 1.5bটা যে সমীকরণটা দেওয়া আছে এটাকে নর্মালি বলা হয় জিল ইকুয়েশন। এই জিল ইকুয়েশনের যে সমীকরণটা দেওয়া আছে, সমাধানটা দেওয়া আছে, সাধারণ সমাধান, সেটা আমরা পাবো ইউ আর ইকুয়াল টু এ সাইন কে আর প্লাস বি কস কে আর, ঠিক আছে। তাহলে এখানে যে এ সাইন কে আর এবং বি কস কে আর যেটা দেওয়া আছে, এখানে এ এবং বি এই দুইটা নর্মালি হয়ে থাকে আমাদের
কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টগুলোর মানই আসলে আমার এখানে বের করে দেখাতে হবে, এগুলাকেই বলা হয়, এগুলাকেই আসলে নর্মালাইজ করে আমরা মান যখন বসাবো তখন আমরা টোটাল যে নর্মালাইজড যে তরঙ্গ অপেক্ষকটা আছে সেটা আমরা পাবো, যেটাকে বইতে নর্মায়িত তরঙ্গ অপেক্ষক লেখা হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কাজই হলো এখানে এ বি এর মান খুঁজে বের করা প্রথম সমীকরণটার জন্য। তাহলে প্রথম আমরা যে এ বি এর সমীকরণ যদি এ বি এর জন্য যদি মান যদি বের করতে চাই তাহলে আমার কিছু অ্যাজাম্পশন নিতে হবে। প্রথমে যদি আমি ধরে নেই, এটা আমার ধরার দরকার নাই আসলে, এটা আমরা সসীম যদি করতে চাই, কাকে সাই আরকে যদি সসীম করতে চাই তাহলে মাস্ট ইউ আরকে মূল বিন্দুতে 0 হতে হবে। এটা একটা প্রকৃত শর্ত, ঠিক আছে, এটা জিরো ইকুয়েশনের প্রথম শর্ত, ঠিক আছে, যা সেটা সম্ভব হবে শুধুমাত্র যখন বি এর মান 0 হবে। যখন শুধুমাত্র বি এর মান 0 হবে তখনই আমরা কি পাবো, সাইকে সসীম আকারে পাবো, এবং যার কারণে মূল বিন্দুতে ইউ আর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে যদি বি এর মান যদি 0 বসাই তাহলে আমাদের যে কস টার্মটা আছে সেটা চলে যাবে, আমরা কি পাবো এ সাইন কে আর। এবং এটা কোন রিজিয়নের জন্য সেটা এখানে ডিনোট করা হয়েছে, সরি এখানে আমরা এটা ইউজ করিনি, মডুলাসটা ইউজ করিনি। মডুলাস ইউজ না করলে একটা প্রবলেম আছে এখানে, যদিও বা বইয়ে মডুলাস ইউজ করে না, কিন্তু মডুলাসের একটা শর্ত আছে, আমরা যে ছবিটা আঁকছিলাম সেখান থেকেই বোঝা যায়। এখানে মডুলাসে দেখা যাচ্ছে যে আমাদের এখানে মাইনাস বি আছে, এদিকে প্লাস বি আছে। তাহলে আমি যদি এই ভি আরটাকে যদি এদিকে সরাই অথবা এদিকে সরাই অথবা এদিকে সরাই উপর থেকে নিচে সরাই তাহলে এখানে মানের পার্থক্য চলে আসবে, ঠিক আছে। এরপরে আমাদের যে 1.5টা আছে, 1.5 যে নাম্বারটা আছে সেটা সাধারণ সমীকরণ আমরা এভাবে পেয়ে থাকি। এটাকে করার প্রথম যে শর্তটা সেটা হলো মূলগুলোকে কী ধরে নেওয়া হয়, সমান ধরে নেওয়া হয়। আর আগেরগুলোতে আমরা যে আগের যে সেকেন্ড অর্ডার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বারা হয়েছে সেখানে এই যে জিল ইকুয়েশন বলতেছি আমরা, সেখানে মূলগুলোকে নর্মালি অবাস্তব ধরে নেওয়া হয়, অবাস্তব ধরে নেওয়া হয়। কিন্তু যখন আমরা দ্বিতীয় ইকুয়েশনের দিকে তাকাবো তখন এখানে মূলগুলোকে সমান ধরা হবে, ঠিক আছে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা সেম কাজ, আগের যে মূল বিন্দুতে যদি আমরা যদি ইউ আরকে যদি 0 করতে চাই তাহলে আমার অবশ্যই ডি ইকুয়াল টু 0 হতে হবে। যদি 0 না হয় তাহলে ইউ আর 0 হবে না এবং সাই আর সসীম হবে না। যদি সাই আর সসীম না হয় তাহলে আমাদের এই ক্যালকুলেশনে ভ্যালিডগুলো মান পাওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইউ আর সমান যেটা পাইলাম সেটা হলো সি ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর, এটা এই আর গ্রেটার দেন ভি রিজিয়নের জন্য, আর গ্রেটার দেন হোয়াট, ভি রিজিয়নের জন্য, ঠিক আছে। এখন 1.9 পর্যন্ত আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন আমাদের কাজ হলো এই এ এর মান বের করা এবং এই সি এর মান বের করা। যদি আমরা এই দুইটার নর্মালাইজ ভ্যালু যদি বের করতে পারি তাহলে আসলে আমরা যে ভূমি অবস্থার জন্য যে নিউটনের নরমাইতে তরঙ্গ অপেক্ষক দেওয়া হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা ভূমি অবস্থার জন্য নির্ণয় না করে শুধুমাত্র নরমাইতে তরঙ্গ অপেক্ষক নির্ণয় করব, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে সাইকে কী করতে হবে, প্রথমে সঠিকভাবে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমে সাইকে কী লিখলাম, সাইকে আমরা আর টিটা এবং পাইয়ের চলক আকারে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে সাই পরিবর্তন হবে, আর এর জন্য পরিবর্তন হবে, টিটার জন্য পরিবর্তন হবে, ফাইয়ের জন্য পরিবর্তন হবে। এটা আসলে বেসিক্যালি আমরা যদি একটা 3টা যে অক্ষ যদি অঙ্কন করি বা যদি আমরা যদি এক্স অক্ষ এদিকে যদি ওয়াই অক্ষ এবং জেড অক্ষ যদি অঙ্কন করি তাহলে এগুলোকে যদি এভাবে যদি সাজানো হয়, এটা যদি আমরা যদি প্রোটন ধরি এটা যদি নিউট্রন ধরি তাহলে এদের মধ্যে যে ব্যারিয়ারটা আছে, ঠিক আছে, এই যেখানে একটা প্লেটের মতো যদি আমি ব্যারিয়ার যদি ধরে নিই তাহলে উপরে এবং নিচে বিভিন্ন ধরনের মান পাওয়া যাবে। সেটা নির্ভর করবে আর এর উপর, টিটার উপর এবং ফাইয়ের উপর। যদিও এখানে ডিনোট করা পসিবল না, এটা 3D ভিউ লাগবে, আমরা 3D ভিউটা স্কিপ করলাম আপাতত। তাহলে এখান থেকে আমরা এই বুঝতে পারতেছি যে সাইটা এখানে আছে, সাইটা আসলে 3টে জিনিসের উপর নির্ভর করে। এক হলো আপেক্ষিক স্থানাঙ্ক, 2 টিটা এবং আরেকটা হলো ফাই। তাহলে প্রথমে আমরা সেটাকে নির্ণয় করে নিলাম। তাহলে এই আর টিটা ফাই, সাই আর টিটা ফাই এটাকে প্রকাশ করার জন্য প্রথমে আমার যে জিনিসটা লাগবে সেটা হলো রেডিয়াল কম্পোনেন্ট। আমরা স্বাভাবিকভাবেই বুঝি এখানে আরটা হলো রেডিয়াল কম্পোনেন্ট প্রকাশ করে, আরটা রেডিয়াল কম্পোনেন্ট। তাহলে রেডিয়াল কম্পোনেন্ট মানে হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এর পার্থক্যের জন্য যে মানটা আসবে সেটা প্রকাশ করবে হলো আর, এবং যে এই দুইটা হলো কোণ, তাহলে এই টিটা এবং ফাইয়ের সাথে রিলেটেড যে মানগুলো আমার থাকবে সেটাকে আমরা ওয়াই দিয়ে কী করি, প্রকাশ করি। এটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম কম্পোনেন্ট বা অ্যাঙ্গুলার কম্পোনেন্ট বলা হয়। তাহলে এখানে যে এল এবং এম দেখা যাচ্ছে, এই এল এবং এমটা হলো বেসিক্যালি অ্যাঙ্গুলার কোয়ান্টাম মোমেন্টাম আর এমটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। অ্যাঙ্গুলার
মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এল দ্বারা ডিনোট করা হয়েছে এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে এম দ্বারা ডিনোট করা হয়েছে। ঠিক আছে, তাহলে একটু আগেই আমরা দেখলাম আর আর এটার জন্য আমরা একটা সমীকরণ বাইর করছিলাম। বেসিক্যালি শুরুতেই আমরা ধরে নিয়েছিলাম যে ইউ আর ইকুয়াল টু আর 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 একটা ফাংশন আকার আমরা ধরে নিচ্ছি, যেটাকে আমরা অরীয় অপেক্ষক বলছি। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে সেটাও হলো কি এল এবং এম এর সাপেক্ষে অরীয় অপেক্ষক। তাহলে এল এবং এম এর সাপেক্ষে যদি আমরা পুরো চেঞ্জটা যদি ধরি, তাহলে স্বাভাবিকভাবে আমরা ওই ইকুয়েশন থেকে বের করতে পারবো আর ইকুয়াল টু আমরা এই আরটা এদিকে নিয়ে এলে ইউ আর ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম। তারপরে এইখানেও যে জিনিসটা আমরা লিখলাম সেটা লেখা হলো। পরবর্তীতে আমরা কী ধরছি, এল এর মানও 0 ধরছি, এম এর মানও 0 ধরছি। তাহলে এম এর মান 0 ধরার মানে হলো এখানে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামও 0 ধরছি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারও কি ধরছি 0 ধরছি। তাহলে এটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেই ভ্যালুটা হলো আমার 1/√4 পাই। এটা হলো যখন আমরা এল এবং এম এর মান 0 ধরবো, তখন যে অ্যাঙ্গুলার কম্পোনেন্টটা আছে সেটার মান পাওয়া যাবে 1/√4 পাই। ঠিক আছে, এখন আমরা এইদিকে যে সাইটা বের করলাম, এই সাইটাকেই আমরা আসলে কি করব, নরমায়ন সমীকরণ দিয়ে চালাই যাব। আসলে আমরা করতে যাচ্ছি যে নরমায়ন সমীকরণটা আছে সেটা আমরা আসলে এইভাবে লিখে থাকি নর্মালি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার সাই ডি কিউব আর। তাহলে আমরা এখানে কিউব কেন নিছি, এখানে মাঝে মাঝে দেখা যাবে যে ডি স্কোয়ার আর আছে। তাহলে এটা ডি স্কোয়ার আর হবে নাকি ডি কিউব আর হবে, সেটা নির্ভর করবে আমরা আসলে কয়টা মানের জন্য বা কয়টা তথ্যের জন্য এটাকে পার্থক্য আকারে ধরতেছি, বা যে নরমায়নটা আছে সেটা আমরা ধরতেছি। এখানে দেখেন আমরা লিখছি কি আর টিটা ফাই। তাহলে আর টিটা ফাইয়ের জন্য যেহেতু আমি করছি এখানে কয়টা কম্পোনেন্ট, 1 2 3, তাহলে আমার এখানে কি লিখতে হবে, ডি কিউব আর। এখন আমরা যদি এখানে শুধুমাত্র যদি ধরতাম যে এই সাইটা আর এবং টি এর উপরে নির্ভর করে, তখন আমার এই সমীকরণটা লিখতে হইতো সাই স্টার সাই ডি স্কোয়ার আর। ঠিক আছে, কারণ আমরা এখানে ধরে নিয়েছি দুইটা অক্ষীয় সাপেক্ষে পরিবর্তিত হবে, কিন্তু এখানে যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আসলে তিনটার জন্য পরিবর্তন আসলে আসবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটারে এভাবে ধরে নিলাম। তাহলে ধরার পরে এখন আমাদের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর জন্য নির্দিষ্ট কিছু রেঞ্জ আছে। ঠিক আছে, যেমন আমরা যদি চিন্তা করি আর এর যে রেঞ্জটা আছে সেটা হলো 0 থেকে আলফা পর্যন্ত, কতটুকু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত লিখলাম। টিটার জন্য যেটা আছে সেটা হলো 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত। এখন ফাই এর জন্য হলো কত, তাইলে ফাই বলতে কি এরকম ওই যে আমরা একটা তথ্য আঁকছিলাম, এটা তাহলে পুরো জিনিসটা রোটেট করতে পারে কিছুক্ষণ। এই যে এটা যদি প্রোটন হয় তাহলে প্রোটনটা এদিকে এরকম করে আমরা যদি ধরি, এটা যদি অবস্থান যদি ধরি, তাহলে সে এইভাবে ঘুরতে পারবে কোথায়, নিউক্লিয়াসের ভিতরে। সেই জন্য আমরা এখানে যে টিটার মান আছে সেটাকে আমরা 180 ডিগ্রি পর্যন্ত ধরছি, এবং যে ফাইটা আছে সেটাকে 360 ডিগ্রি পর্যন্ত আসলে ধরা হয়েছে। এটাকে এখানে আমরা মানগুলা লিখলাম। তাহলে সাই স্টারের জন্য যে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে আমরা ডিনোট করছি আর টিটা ফাই, এখানেও লিখলাম আর আমরা আর টিটা ফাই। তাহলে এগুলো হলো সাব কম্পোনেন্ট। এটা আপাতত কী করা লাগবে, যদি না বুঝিও আমরা তাহলে মুখস্থ করা লাগবে। ঠিক আছে, কারণ কি আমরা যে রোটেশনটা দেখাইছি ওই রোটেশনের কারণে এখানে অনেক ধরনের পরিবর্তন আসবে, অ্যাঙ্গুলার পরিবর্তনও আসবে, আবার রেডিয়াল পরিবর্তন আসবে। তাহলে অ্যাঙ্গুলার পরিবর্তন এবং রেডিয়াল পরিবর্তনকে আমরা একসাথে কী করি, এখানে ডিনোট করি, যেটা আমরা নরমায়ন সমীকরণ যেটা বলে সেটাকে দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখন আমরা যদি এখানে যদি দেখি ভালো করে, তাহলে এই যে টিটার জন্য আমাদের যে দুইটা টিটা আছে, যে সাইন টিটা ইন্টু ডি টিটা, এটার সাথে কম্পোনেন্ট ক্রিয়েট করবে। আর এখানে যদি আমরা যদি আরের জন্য যদি চিন্তা করি, শুধুমাত্র যেখানে আর আছে সেটার জন্য মান ডিনোট করবে। তাহলে এখানে সাইট যদি আমরা যদি নর্মালে যদি লিখি, নর্মালে যদি সাইকে যদি লেখা হয়, আমরা ধরো একটা নর্মাল মান দিলাম যে সাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি আমরা যদি লিখি, তাহলে আমরা যে সাই স্টারটা লিখি সেটা আসলে কি বোঝায়, কমপ্লেক্স কনজুগেট বোঝায়। কি বলে, কমপ্লেক্স কনজুগেট। তাহলে কমপ্লেক্স কনজুগেট, তাহলে যে কমপ্লেক্স কনজুগেট আছে সেটা শুধু এখানে মানটা কি করে দিবে, ঋণাত্মক করে দিবে। ঠিক আছে, শুধু মানটা পরিবর্তন করে দিবে। ঠিক আছে, তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখলাম, এখানে যে মানটা আছে সেটাকে আমরা লিখলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার সাই স্টারটার জন্য এখানে সাই স্টার
ইউ স্টার চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে যে সাইটা আছে সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসলে হয়নি, ঠিক আছে, যেটা যেরকম আছে সেরকম। তাহলে এটা একটা মান, এটা আরেকটা মান, যদিও বা দুইটাই ইউ, কিন্তু এই দুইটার মানের মধ্যে প্রচুর পার্থক্য আছে। এরপরে আমরা যে বলছিলাম যে 0 to পাই এর জন্য এটার যে সমীকরণটা আছে সেটার জন্য আমরা কত পাবো 2। এটা হলো নর্মাল, আমরা যে ইন্টিগ্রেশন আছে সেটা দিয়ে করবো। যেমন সাইনকে যদি আমি এখন ইন্টিগ্রেট করি তাহলে আমি কী পাবো কস থিটা, তাহলে কস থিটাটা cos 0 বসাই দিব এবং cos পাই বসাই দিব। তাহলে cos 0 এর মান হলো 1, cos পাই এর মান হলো -1, তাহলে 1 -1, তাহলে আমরা টোটাল পাবো কত 2। আর এইটার যে টোয়াইস পাইটা আছে সেটাকেও যদি আমরা চিন্তা করি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যেহেতু এক অপরের বিপরীত, সুতরাং এই দুইটা আমরা নাই চিন্তা করতে পারি, সুতরাং আমরা পাবো কত ফাই। তাহলে ফাইতে আমরা যদি লিমিট বসাই 0 to কত হবে টোয়াইস পাই টু 0, তাহলে আমরা যদি টোয়াইস পাই -0 বসাই তাহলে আমরা পাবো কত টোয়াইস পাই, ঠিক আছে। এইগুলো আমরা পরে বসায় দিলাম। তারপরে এখানে যদি দেখি আমরা এই দুটা গুণ করলে 4 পাই আসবে, তাহলে 4 পাই কাটা, বাকি যা আছে আমরা এখানে করলাম, ঠিক আছে। এখন এখানে যে আর দুইটা আছে সেটার জন্য এটা কাটা হয়ে যাবে, তাহলে আমরা টোটালি পাচ্ছি কত ইউ স্টার আর কত পাবো ইউ আর ডি আর ইকুয়াল টু কত 1, ঠিক আছে। যেটাকে আমরা নর্মালাইজেশনের সূত্র অনুসারে, এটা হলো নর্মালাইজেশনের সূত্র, নর্মালাইজেশন সূত্র এভাবে লেখা হয়, এভাবে লেখা হয়ে থাকে। এখন নর্মালাইজেশন সূত্রটাকে আমরা মাঝে মাঝে এইভাবেও লিখতে পারি, তাহলে আমরা এটাকে এভাবে লিখলাম। এখন কথা হলো আমাদের যে দুইটা ফাংশন আমরা পাইছিলাম দুইটা আলাদা ক্যাটাগরির জন্য বা দুইটা আলাদা রিজিয়নের জন্য, যে মান দুইটা পাইছিলাম সেই মান দুইটা আমরা এখানে কি করে দিব অ্যাড করে দিব। যদি আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে ইউ আর ইকুয়াল টু কত এ সাইন কে আর এবং ইউ আর ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর, তাহলে বোঝা যাচ্ছে এটা দুইটা আলাদা রিজিয়নের জন্য। কয়টা? দুইটা আলাদা রিজিয়নের জন্য। এই দুইটা আলাদা রিজিয়নকে আমরা এখানে একসাথে প্রকাশ করতে হবে, কারণ এখানে পুরো জিনিসটাকে একসাথে বোঝাবে। তাহলে আমরা এখানে বসাই দিলাম, এখানে আমরা ইউ আর এর মানও বসাই দিলাম, মানে হাফ অংশের জন্য 0 to v এর জন্য। তাহলে আমরা যে অংশটা অঙ্কন করছিলাম এবার আমরা যদি সেটা যদি দেখি, এদিকেও যদি যাই আমরা এটা বি পর্যন্ত আছে, এদিকেও যদি আমরা যাই এখানে বি পর্যন্ত আছে, ঠিক আছে। তাহলে আমরা এই বি পর্যন্ত গেলাম এখানে, তাহলে এখানে দুইটা আলাদা অংশের জন্য আমরা ইউ এর মানটা বসাই দিলাম। তাহলে ইউ এর মান বসানোর পরে আমরা এখানে যোগ বিয়োগ করে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করব। যেমন দেখা যাচ্ছে এখানে সাইন স্কোয়ারের তো আমরা কোনো ইন্টিগ্রাল সূত্র জানি না, তাহলে আমরা এটাকে প্রথমে ভাঙার জন্য 2 নিয়ে আসলাম, উপরে নিচে 2 নিয়ে আসলাম, যদিও এটার কোনো পরিবর্তন করে নেই। তারপরে 2 আনার পরে আমরা 2 সাইন স্কোয়ারের থেকে কী পাবো 1 মাইনাস কস 2 কে আর, এবং এখানে যে ইটা আছে সেটাকে আমরা ডিরেক্ট ইন্টিগ্রেট করে পাবো কত এই মানটা আমরা এখানে পাবো। তাহলে এ স্কোয়ার আর মাইনাস এতগুলো বসাই দিলাম, তারপরে লিমিট বসাই দিয়ে আমরা এই মানটা পাইলাম। এখন আমরা যদি দেখি যে স্কোয়ার পটেনশিয়ালের ক্ষেত্রে, স্কোয়ার পটেনশিয়াল বলে আর আমরা যদি চিন্তা করি যে এখানে যে ডিউটেরনের কথা চিন্তা করা হয়েছে, সেই ডিউটেরনের সাই এবং সাইয়ের ফার্স্ট ডেরিভেটিভ, যেটাকে আমরা কী বলে এটারে ফার্স্ট ডিফারেন্সিয়েশন আমরা সবসময় নিরবিচ্ছিন্ন পাবো, এটা শর্ত, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু বি বিন্দুতে, আর ইকুয়াল টু বি বিন্দুতে বলতে কোথায়, আমরা যদি এখানে যদি দেখি আর ইকুয়াল টু বি বিন্দুতে কত পাবো, এই ইউ এর দুইটা মানই পরস্পর সমান পাবো। আমরা যদি এখানে যদি দেখি ইউ আর ইকুয়াল টু যদি কত হয়, এখানে আর ইকুয়াল টু আর, এখানে এবং এখানে যদি আর ইকুয়াল টু আর যদি বসাই, তাহলে এই দুইটা ভ্যালু মানে ইউ সমান হয়ে যাবে। দ্যাট মিনস এ সাইন কে আর এবং সি সাইন আলফা আর, সি ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর পরস্পর কী হয়ে যাবে সমান হয়ে যাবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা কিছু কাজ করার জন্য এটাকে আবার কী করে নিছি, এটা ফার্স্ট ডেরিভেটিভ বের করছি। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ আমরা বের করলাম, দুই পাশে আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করে রাখলাম। এরপরে যদি আমরা যদি দেখি এবার এই যে মানগুলো আমরা এখানে পাইছি, এই মানগুলোর থেকে প্রথমে আমরা 1.1কে কোথায় বসাবো 1.10-এ বসাবো। আমরা যে এখানে ভ্যালুগুলো বের করছি এই নর্মায়ন সূত্র থেকে, সেই নর্মায়ন সূত্রের মধ্যে আমরা প্রথমে বসাই দিব 1.11কে। তাহলে আমরা এ সাইন কে বি সি ই টু দি পাওয়ার এতকে আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা এখানে কার জন্য বসাইলাম, সি এর মানের জন্য বসাইলাম, ঠিক আছে। এখানে সি ই টু দি পাওয়ার মাইনাস আলফার জন্য আমরা এখানে এ সাইন কে বিটা এখানে বসাই দিছি, ঠিক আছে। যদিও বা প্রথমে আগে কী বলে এটারে ইয়াটা কমন নেওয়া লাগতো এখানে,
সি স্কোয়ার, এখানে যদি আমরা যদি দেখি তাহলে সি স্কোয়ারটা আগে থেকেই মানে স্কোয়ারটা আগে থেকেই কমন নেওয়া লাগবে, আমরা না নিয়ে এখানে বসাই দিছি। তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই আলফা সাইন স্কোয়ার ক্যাবি ইকুয়াল টু কত 1। এরপরে আমরা এখানে যে নর্মাল ক্যালকুলেশনগুলো আছে সেটা বসালাম, যেমন এখানে দেখা যাচ্ছে সাইন 2 ক্যাবি, তাহলে সাইন 2 ক্যাবি এর সূত্র হলো 2 সাইন ক্যাবি কস ক্যাবি, তার বাকিগুলো সব আমরা ঠিকঠাক রাখলাম, এখানে কমন নিয়ে নিলাম। এরপরে পরবর্তী থেকে এইখানে মানগুলো বসানোর জন্য আমরা কি করছি, 11কে 12 দ্বারা ভাগ করা হয়েছে, ঠিক আছে। 1.11কে আমরা 1.12 দ্বারা ভাগ করছি, তাহলে 1.2 দ্বারা ভাগ করার পরে আমরা একটা রেজাল্ট পাইলাম, সেটা হলো কস কেবি ইকুয়াল টু মাইনাস আলফা সাইন কেবি। তাহলে সমীকরণ 1.12কে আমরা ব্যবহার করছি কোথায়, এখন 1.13তে। তাহলে আমরা এই মানগুলো বসাই এখানে, আগের সমীকরণ আমরা বসাই দিব। তাহলে আগের সমীকরণে বসাই দিয়ে আমরা এটা পাইলাম, পাওয়ার পরে আমরা এখানে দেখতেছি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, যদি আমরা 1/α কমন নিয়ে নিই তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। এরপর আমরা এখানে আলফা স্কোয়ারের মান বাইর করছি, এখন এর স্কোয়ারের মান বাইর করছি। তাহলে এই স্কোয়ারের মান বাইর করে আমরা কোথায় 11 থেকে এই রিলেশনটা সি স্কোয়ারের জন্য আমরা পাবো, ঠিক আছে। এখানে আমরা যে মানগুলো বের করছি আগে সেগুলোকে যদি আমরা বসাই দিই তাহলে আমরা সি স্কোয়ারের মান এখানে বের করতে পারবো। এখন এ সি এর মানটা আমরা ওই যে 1.7 এবং 1.9 পাইছিলাম আগে, এই 1.7 এবং 1.9, এই যে 1.7 এবং 1.9-এ আমরা কি করব, বসাই দিব। ওই যে আমরা আগেই বলছিলাম যে এ এবং সি এর মান বের করাই আসলে আমার মূল টার্গেট, ঠিক আছে। তাহলে আমরা এগুলো বের করতে পারছি। এখন এগুলো বের করে আমরা কোথায় বসাই দিলাম, ওই দুটো আলাদা রিজিয়নের জন্য যে মানগুলো পাইছিলাম সেখানে ইউআর এর মান বের করার জন্য বসাই দিলাম। তাইলে আমরা এখন পেয়ে গেছি কি, এটাকেই আসলে কি বলা হয়, নরমায়িত, এটাকেই আসলে বলা হয় আমার নরমায়িত তরঙ্গ অপেক্ষক, ঠিক আছে। এইগুলাই আসলে কি আমার নরমায়িত তরঙ্গ অপেক্ষক। কিন্তু আমার কাজ দিছে হলো ভূমি অবস্থার জন্য বের করতে, তাহলে আমার ভূমি অবস্থার জন্য বের করতে হলে আবার আমার একই কাজ করতে হবে, যে 11 এবং 12 থেকে। তাহলে আমরা যদি 11 এবং 12তে যদি ফিরে যাই, 11 এবং 12তে যদি ফিরে যাই, তাহলে এখানে যদি আমরা যদি খেয়াল করি 2 নম্বরকে মানে 1.12কে যদি 1.11 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমরা পাচ্ছি কে কট কে বি ইকুয়াল টু মাইনাস আলফা। তাহলে আমরা পরে এইদিকে বসাই দিলাম, কিন্তু আমরা ওই যে শুরুতেই ধরে নিয়েছিলাম যে আলফা ইকুয়াল টু আলফার একটা মান ধরে নিয়েছিলাম, এই যে আলফার একটা মান ধরে নিয়েছিলাম, তারপরে কে স্কোয়ারের কে এর একটা মান ধরে নিয়েছিলাম। এই আলফা এবং কে এর মান আমরা এখন পরবর্তীতে এখানে কী করব, বসাই দিব। তাহলে আমরা রুট সহ বসাই দিলাম, এরপরে ক্যালকুলেশন করলাম। এখন এখানে যে ভূমি অবস্থার যে পটেনশিয়ালটা আছে, যে পটেনশিয়ালটা এখানে ধরে নেওয়া হয়েছে, সেই পটেনশিয়ালটা আসলে বাইন্ডিং এনার্জি থেকে অনেক বেশি বড়, এই যে বাইন্ডিং এনার্জি থেকে অনেক বেশি বড়। সুতরাং আমরা এখানে লিখতে পারি বি নট মাইনাস বি, এটা অবশ্যই যেহেতু বি এর মান খুবই ছোট, তাহলে বি নটকেই আমরা সমান মান ধরে নিতে পারবো, ঠিক আছে। তাহলে কট ক্যাব ইকুয়াল টু মাইনাস কত পাইলাম আমরা এখান থেকে, মাইনাস ভি ডিভাইডেড বাই ভি নট। এবার আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে এখানে ভি নটের মান কি অনেক বড় কার থেকে, ভি এর তুলনায়। তাহলে আমরা এখানে যে ভাগফলটা পাবো সেটা হবে কি অনেক ছোট। তাহলে যে সেই ছোটো মানটাকে আমরা ধরে নিলাম কি নিয়ারলি 0। তাহলে কট কে বি ইকুয়াল টু 0, এটার জন্য আমরা একটা সিরিজ সমীকরণ পাইতাম, কোণের জন্য একটা সিরিজ সমীকরণ পাইতাম। সেই সিরিজ সমীকরণ থেকে আমরা পাবো কে বি ইকুয়াল টু কত, n প্লাস হাফ, ঠিক আছে। যেখানে n এর মান 0, 1, 2, 3 হতে পারে, ঠিক আছে। গ্রাউন্ড স্টেটে এই n এর মানটাকেই আসলে কি ধরা হয়, 0 ধরা হয়। তাহলে আমি যখন এখানে n এর মান 0 বসাই দিব তাহলে আমরা এখানে কত পাবো, π/2। তাহলে যেটাকে আমরা কি বলি, ভূমি যে শক্তি স্তরটা আছে, যেটাকে আমি যেহেতু এখানে কি বসাই দিছি n ইকুয়াল টু 0 বসাই দিছি, যেটা গ্রাউন্ড স্টেটকে ডিনোট করে। তাহলে আমরা এখানে যে এনার্জিটা পাবো, এখন যে সমীকরণটা পাবো, সেই সমীকরণটা মাস্ট কার জন্য হবে, নরমায়িত তরঙ্গ অপেক্ষক আমরা আসলে পাবো। সেটা শুধুমাত্র ভূমি অবস্থার জন্য আসলে থাকবে, ঠিক আছে। তাহলে ভূমি অবস্থার জন্য আমরা এখানে পাইলাম যে এর মানটা আছে, ওই যে আমরা খুঁজে বের করছিলাম শুরুতে, এর মানটা এখানে বসাই দিলাম। মানে আমরা যদি উপরে যদি দেখি তাহলে এই জায়গাতে আমরা শুধু কি করব, সাইনের জন্য যে মানটা পাইছিলাম সেখানে ভিতরে আমরা কি কে এর মানটা বসাই দিব, এখানে কে এর মানটা আমরা বসাই দিব। তাহলে এখানে কে এর মান বসাবো, এখানে কে এর মান বসাবো, তাহলে যে মানটা পাবো আমরা সেটাই আসলে হলো আমার আসলে ভূমি যে শক্তি স্তরটা আছে, ভূমিতে যে শক্তি স্তরটা আছে সেটা নরমায়িত তরঙ্গ অপেক্ষক। তাহলে এই দুটাই হলো কি ভূমি অবস্থার জন্য নরমায়িত তরঙ্গ অপেক্ষক।
এখন এরপরে এখানে একটা গ্রাফিক্যাল ভিউ দেখানো হয়েছে, ঠিক আছে। এই গ্রাফিক্যাল ভিউটা আসলে কী ডিনোট করে, এটা যে ভূমি অবস্থায় যে তরঙ্গ অপেক্ষকটা আছে সেটার যে প্রকৃতিটা আছে সেটাকে ডিনোট করে, ঠিক আছে। তাহলে আমরা আগের চিত্র অনুসারে যদি অঙ্কন করি তাহলে যে ভি নটটা আছে সেটাকে যদি আমরা আস্তে 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 যদি বাড়াই তাহলে আমরা এক জায়গায় পাইছিলাম কি ই ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু পাইছিলাম আমরা মাইনাস বি, ই ইকুয়াল টু মাইনাস বি। সেই জিনিসটা আসলে স্বাভাবিকভাবে এই স্তরের নিচে হবে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা যদি এখান থেকে গতি প্রকৃতিটা যদি হিসাব করি, যেটাকে আমরা এখানে ভি বি মাইনাস দিয়ে ডিনোট করছিলাম, সেই হিসাবে যদি আমরা হিসাব করি তাহলে এটা যখন আস্তে আস্তে যাইতে থাকবে তখন দেখেন এটার মান আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। এবং এই বাড়ার মানটা অবশ্যই কী হবে, সাইনোসাইডাল প্রক্রিয়া কী করবে, ফলো করবে, ঠিক আছে। যে সাইনোসাইডাল কার্ভটা আছে সেটা ফলো করবে, কিন্তু যেটা দ্বারা কি থাকবে, গুণ অবস্থাতে থাকবে, ঠিক আছে। এবং এরপরে যদি আমরা যদি দেখি এইখানে আসার পরে যদি দেখি এটা আস্তে 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 ডিক্রিজ হয়ে যাবে। এটা কীভাবে ডিক্রিজ হবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হবে। তাহলে আমরা দেখতেছি এর গতি প্রকৃতিতে ইউ আর একবার থাকে কি খুব বেশি আকারে বাড়তে থাকে, ঠিক আছে। আবার এরপরেই এটা কি হওয়া শুরু করবে, কমতে শুরু করবে। এটা হলো ডিউটেরনের অরীয় অপেক্ষকের যে চিত্রায়িত বা আমরা যদি বলি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলা আসলে বোঝানো হয়।